আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। যারা এইবার 18তম হিসাব বিজ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আমি মনে করি। এই ক্লাসটা যদি করা হয়, এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন অবশ্যই পাওয়া যাবে। এটা হচ্ছে বর্তমান যে সিলেবাস, অর্থাৎ নতুন যে সিলেবাসটা দেওয়া হয়েছে, এই সিলেবাসের আলোকে এই পাঠ থেকে আজকে আমরা করব প্রত্যক্ষ ব্যয় পদ্ধতি এবং সামগ্রিক ব্যয় পদ্ধতি, অথবা যেটাকে আমরা শিখেছিলাম এভাবে ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং নামে। এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার এবং খুবই সহজ। প্রথম থেকে যদি আমরা একটু ভালোভাবে দেখি, বেসিক কথাবার্তাগুলো যদি আমরা বুঝি, তাহলে এই চ্যাপ্টারটা অনায়াসে খুব দ্রুত করা যাবে। তো এত বেশি কথা বলবো না, আমরা মূল কাজে চলে যাই। এই চ্যাপ্টারের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে পরিবর্তনশীল ব্যয়গুলোকে হিসাবভুক্ত করি, আর সামগ্রিক পদ্ধতিতে পরিবর্তনশীল ব্যয়ের সাথে আমরা স্থায়ী বা স্থির ব্যয়গুলো হিসাবভুক্ত করি। তাহলে দুটি বিষয়, প্রত্যক্ষ পদ্ধতিতে পরিবর্তনশীল ব্যয়গুলো হিসাবভুক্ত করি, আর সামগ্রিক পদ্ধতিতে আমরা পরিবর্তনশীল ব্যয়ের সাথে স্থায়ী ব্যয়গুলো হিসাবভুক্ত করি। তো এখানে একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয়ের জন্য একটা তালিকা দেওয়া হয়েছে। প্রত্যক্ষ পদ্ধতিতে লেখা হয়েছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, অন্যান্য প্রত্যক্ষ শ্রম এবং পরিবর্তনশীল উৎপাদন উপরিব্যয়। এই চারটা ব্যয় হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যয়। আর সামগ্রিক পদ্ধতিতে এই চারটা পরিবর্তনশীল ব্যয় তো আসবেই, তার সাথে আসবে স্থির উৎপাদন উপরিব্যয়। তাহলে সামগ্রিক ব্যয়ে আমরা পরিবর্তনশীল ব্যয়ের সাথে স্থির উপরিব্যয়গুলো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি একক প্রতি উৎপাদন ব্যয়। এই বিষয়টা ভালোভাবে মাথায় রাখতে হবে। তো আমরা দুটি পদ্ধতির দুটি তালিকা দেখব কিভাবে আমরা এটাকে সাজাবো। তো আমি এখানে প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা একটা আয় বিবরণী সাজিয়েছি। এই বিবরণীটা ভালোভাবে মাথায় গেঁথে রাখতে হবে অঙ্ক করার জন্য। আমরা একটা আয় বিবরণী করব, সেজন্য আমরা প্রথমে দিয়েছি বিক্রয়। আর প্রত্যক্ষ পদ্ধতি মানে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি, সেজন্য বিকৃত পণ্যের ব্যয় লেখার আগে আমাকে অবশ্যই লিখতে হবে পরিবর্তনশীল বিকৃত পণ্যের ব্যয়। পরিবর্তনশীল বিকৃত পণ্যের ব্যয়ে প্রারম্ভিক মজুদ আসবে, যোগ হবে উৎপাদন ব্যয় এবং বিয়োগ হবে সমাপনী মজুদ। তাহলে আমরা সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে পাবো স্ট্যান্ডার্ড পরিবর্তনশীল বিকৃত পণ্যের ব্যয়। তার আগে আমরা আরেকটা নাম দিয়েছি প্রারম্ভিক মজুদের সাথে উৎপাদন ব্যয় যোগ করে স্ট্যান্ডার্ড পরিবর্তনশীল বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আচ্ছা, এই দুইটা নাম আমরা বুঝলাম। এরপরে হচ্ছে তার সাথে যোগ অথবা বিয়োগ হবে দুটি বিষয় যদি প্রশ্নের ভিতরে উল্লেখ করা থাকে। একটা হচ্ছে আমরা নিচের দিকে লিখেছি আনফেভারেবল ভেরিয়েবল কস্ট ভেরিয়েন্স, যেটাকে বাংলায় বলা হচ্ছে প্রতিকূল পরিবর্তনশীল উপরিব্যয় প্রভেদ। এই নামটা যদি আমরা পাই, প্রতিকূল এটা যোগ করব, আর অনুকূল পরিবর্তনশীল উপরিব্যয় প্রভেদ এটা যদি আমরা পাই, যোগ বিয়োগ করে আমরা বের করে নিব প্রকৃত পরিবর্তনশীল বিকৃত পণ্যের ব্যয়। এই বিক্রয় থেকে প্রকৃত পরিবর্তনশীল বিকৃত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা পেয়ে যাব মোট অনুদান প্রান্ত। মোট অনুদান প্রান্ত থেকে আর যা পরিবর্তনশীল প্রশাসনিক বা বাজারজাতকরণ যে খরচগুলো আছে, এক কথায় পরিচালন ব্যয় যেগুলো পরিবর্তনশীল নামে আছে, এই ব্যয়গুলোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব নিট অনুদান প্রান্ত। ঠিক আছে, এটুকু পর্যন্ত আমরা সব পরিবর্তনশীল ব্যয়গুলোকে হিসাব করেছি। এবার আমরা বিয়োগ করে দিব স্থির খরচগুলো বা স্থায়ী খরচগুলো। স্থায়ী খরচ প্রশ্নে দুই রকমই হতে পারে, একটা হচ্ছে স্থির কারখানার উপরিব্যয় নামে একটা খরচ থাকতে পারে, আর একটা হচ্ছে স্থির বাজারজাতকরণ ও প্রশাসনিক খরচ নামে একটা খরচ থাকতে পারে। এই দুইটা খরচ যোগ করে আমরা বিয়োগ করলে পেয়ে যাচ্ছি নিট মুনাফা। এই চার্টটা ভালোভাবে মনে রাখতে হবে। পরবর্তী আমরা একটা চার্ট দেখব, সেটা হচ্ছে গ্রসন ব্যয় অথবা সামগ্রিক ব্যয় পদ্ধতির জন্য। তো এটার জন্য আমরা প্রথমে আবার আগের মতো বিক্রয়টা নিয়েছি। বিক্রয় এই জায়গা থেকে বিয়োগ করব বিকৃত পণ্যের ব্যয়। তাহলে বিকৃত পণ্যের ব্যয় বের করার জন্য প্রারম্ভিক মজুদ দিব, এরপর উৎপাদন দিব, এই দুটা যোগ করলে হচ্ছে স্ট্যান্ডার্ড বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এবং এই জায়গা থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে পাবো স্ট্যান্ডার্ড বিকৃত পণ্যের ব্যয়। স্ট্যান্ডার্ড বিকৃত পণ্যের ব্যয়ের সাথে চারটা নাম যোগ বিয়োগ হতে পারে।
চারটা নাম, তবে প্রশ্নে চারটা কখনো একসাথে পাওয়া যায় না, একটা বা দুইটা পাওয়া যায়। আমরা দেখব প্রথমত হচ্ছে যোগ প্রতিকূল পরিবর্তনশীল উপরিব্যয় প্রভেদ, যেটা আগেই নাম ছিল এই নামটা, এবং অনুকূল পরিবর্তনশীল উপরিব্যয় প্রভেদ, এই দুটা যোগ বিয়োগ করব। এর পরবর্তী হচ্ছে আমরা নিচের দিকে লিখেছি আন্ডার এ ফ্লাইট অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, যেটাকে বলা হচ্ছে স্থায়ী কারখানার উপরিব্যয়ের উনবন্টন। অর্থাৎ যদি স্থায়ী কারখানার উপরিব্যয় যদি কম লিখিত হয় বা কম বন্টিত হয়, এটাকে বলা হচ্ছে স্থায়ী কারখানার উপরিব্যয় উনবন্টন, এটা আমরা যোগ করব। আর যদি ওভার এ ফ্লাইট অফ ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, যেটাকে বলা হচ্ছে স্থায়ী কারখানার উপরিব্যয়ের অতিবন্টন, যেটাকে স্থায়ী কারখানার উপরিব্যয়টা বেশি লেখা হয়েছে, তখন আমরা এই জিনিসটাকে বিয়োগ করলেই আমরা পেয়ে যাচ্ছি প্রকৃত বিক্রিত পণ্যের ব্যয়, প্রকৃত বিক্রিত পণ্যের ব্যয়। এই যে বিক্রয় থেকে প্রকৃত বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি মোট মুনাফা। এর পরবর্তীতে আমরা বিয়োগ করব পরিচালন উপরিব্যয়। তা পরিচালন উপরিব্যয় একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় হতে পারে, আর একটা হচ্ছে স্থির ব্যয় হতে পারে। তাহলে পরিবর্তনশীল বাজারজাতকরণ অথবা প্রশাসনিক খরচ থাকতে পারে, আর একটা হচ্ছে স্থির বাজারজাতকরণ ও প্রশাসনিক খরচ থাকতে পারে। এই দুইটা খরচ যোগ করে মোট মুনাফা থেকে যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি নিট মুনাফা। এই অঙ্কে দুটি বিষয় মাথায় রাখতে হচ্ছে, স্থায়ী কারখানার উপরিব্যয়ের উনবন্টন এবং স্থায়ী কারখানার উপরিব্যয়ের অতিবন্টন, যেটা আমাদের প্রত্যক্ষ ব্যয় ছিল না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তা আমরা একটা প্রশ্ন দেখব, প্রশ্নটার সলিউশন করার চেষ্টা করব। একতা কোম্পানি লিমিটেডের ২০২৩ সালের এপ্রিল মাসের উৎপাদন সংক্রান্ত তথ্যগুলো দেওয়া হয়েছে। এখানে লেখা আছে প্রারম্ভিক সমাপ্তি মজুত পণ্যের একক ৪০০০ একক, বিক্রয় দেওয়া আছে ২০০০০ একক, প্রকৃত উৎপাদন দেওয়া আছে ২৪০০০ একক, এবং একক প্রতি বিক্রয় মূল্য লেখা আছে ৩০ টাকা। এই জায়গায় একটি একক প্রতি পরিবর্তনশীল উৎপাদন ব্যয়ের হিসাব দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে, যেখানে প্রত্যক্ষ কাঁচামাল আছে, যেখানে প্রত্যক্ষ শ্রম আছে, এবং পরিবর্তনশীল উৎপাদন উপরিব্যয় আছে। এই খরচগুলো যোগ করলে আমরা পাচ্ছি একক প্রতি পরিবর্তনশীল উৎপাদন ব্যয়, যেটা প্রশ্নের ভিতরে দেওয়া আছে। আর এই জায়গায় আমরা দেখছি আরেকটা বিষয়, আরেক কিছু হিসাব দেওয়া আছে। এক হচ্ছে স্থির কারখানার উপরিব্যয় দেওয়া আছে ৫০,০০০, স্বাভাবিক উৎপাদন ক্ষমতা দেওয়া আছে ২৫,০০০ একক, এবং বিক্রয় খরচ দেওয়া আছে, যার মধ্যে স্থায়ী খরচ আছে এবং পরিবর্তনশীল খরচ, দুইটি খরচ আছে। আর প্রশাসনিক খরচ ডিরেক্ট বলা আছে এখানে স্থায়ী খরচ। এরপর করণীয় কি আমাদের, এই প্রশ্ন থেকে আমরা করণীয় কি করব? নিম্নোক্ত পদ্ধতিগুলো ব্যবহার করে ২০২৩ সালের সমাপ্ত এপ্রিল মাসের জন্য আমরা আয় বিবরণী প্রস্তুত করব পরিবর্তনশীল ব্যয় পদ্ধতির মাধ্যমে এবং সামগ্রিক ব্যয় পদ্ধতির মাধ্যমে। এটা হচ্ছে আমাদের ক নাম্বার রিকোয়ারমেন্ট। এবং খ নাম্বারে বলা হয়েছে পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি এবং সামগ্রিক ব্যয় পদ্ধতির মুনাফার মধ্যে সমন্বয় দেখিয়ে একটা সমন্বয় বিবরণী প্রস্তুত করো। তাহলে ক নাম্বারে ছিল দুটি আয় বিবরণী, আর খ নাম্বারে ছিল এই দুটি আয় বিবরণীর মাধ্যমে একটা সমন্বয় বিবরণী আমরা তৈরি করব। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা যদি আমরা ভালো করে বুঝি, অনেকগুলো প্রশ্ন আমরা সমাধান করে ফেলতে পারবো ইনশাল্লাহ। পরবর্তী আমরা বিষয় দেখছি এই প্রশ্নের জন্য আমাদের কি কি নোটগুলো করা প্রয়োজন। ১ নাম্বার নোট হচ্ছে আমরা একক প্রতি ব্যয় নির্ণয় করব। আমরা প্রথমেই বলেছিলাম পরিবর্তনশীল ব্যয়ে বা পরিবর্তনশীল ব্যয় পদ্ধতির মধ্যে পরিবর্তনশীল ব্যয়গুলো আসবে, অথবা প্রত্যক্ষ পদ্ধতিতে পরিবর্তনশীল ব্যয়গুলো আসবে, সামগ্রিক ব্যয়ে পরিবর্তনশীল এবং স্থির খরচগুলো আসবে। তাহলে পরিবর্তনশীল ব্যয় অঙ্কেই লেখা ছিল প্রত্যক্ষ কাঁচামাল ৪ টাকা এবং প্রত্যক্ষ শ্রম ৩ টাকা এবং পরিবর্তনশীল উৎপাদন উপরিব্যয় ২ টাকা। এই খরচগুলো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি একক প্রতি পরিবর্তনশীলের উৎপাদন ব্যয়। আর সামগ্রিক ব্যয় পদ্ধতিতে পরিবর্তনশীলগুলো আসবে, তার সাথে আসবে স্থির কারখানার উপরিব্যয়। এই বিষয়টা আমরা কোথায় পাবো? এই বিষয়টা পাওয়ার জন্য প্রশ্নটা আমরা আবার বুঝবো। এখানে প্রশ্নে যদি স্বাভাবিক উৎপাদন ক্ষমতা দেওয়া থাকে, স্বাভাবিক উৎপাদন ক্ষমতা দেওয়া থাকে এবং তার সাথে যদি প্রকৃত উৎপাদন দেওয়া থাকে, তার সাথে যদি প্রকৃত উৎপাদন দেওয়া থাকে, এই জায়গায় প্রকৃত উৎপাদন দেওয়া আছে। স্বাভাবিক উৎপাদন এবং প্রকৃত উৎপাদনের মধ্যে যদি একটি পার্থক্য দেখা যায়, একটি পার্থক্য দেখা যায়, এই অঙ্কে একটা ছোট্ট কাজ করতে হবে। এই অঙ্কে ছোট্ট একটা কাজ করতে হবে। এখানে দেখছি আমরা স্থির কারখানার উপরিব্যয় নামে একটা খরচ লেখা আছে।
স্থির কারখানার উপরিব্যয় নামে একটা খরচ লিখা আছে 50,000 টাকা, এবং প্রকৃত উৎপাদন দেওয়া আছে 24,000 এবং স্বাভাবিক উৎপাদন ক্ষমতা দেওয়া আছে আমাদের 25,000। তাহলে এই যে স্থির কারখানার উপরিব্যয়কে যদি আমরা স্বাভাবিক উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করি, স্বাভাবিক উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব একক প্রতি স্থির কারখানার উপরিব্যয়। এই যে আমরা লিখেছি এই 50,000 টাকা ছিল স্থায়ী কারখানার উপরিব্যয় এবং আমাদের স্বাভাবিক উৎপাদন ক্ষমতা ছিল 25,000, তাহলে ভাগ করলে আমরা একক প্রতি স্থির কারখানার উপরিব্যয় পাচ্ছি এখানে 2 টাকা। তাহলে এইবার সামগ্রিক ব্যয়ে আমাদের 4 টাকা প্রত্যক্ষ কাঁচামাল, 3 টাকা প্রত্যক্ষ শ্রম, পরিবর্তনশীল উৎপাদন উপরিব্যয় 2 টাকা, তার সাথে অতিরিক্ত আরেকটা খরচ যোগ হয়েছে স্থির কারখানার উপরিব্যয়, যেটা আমরা বের করে নিয়ে আসছি, সেটা হচ্ছে 2 টাকা। তাহলে যোগ করলে পাচ্ছি আমরা 11 টাকা। এই নোটটা অবশ্যই করতে হবে। এর পরবর্তী আমরা একটা নোট করব, সেটা হচ্ছে সমাপনী মজুদের একক নির্ণয় করব। তা আমাদের প্রশ্নে প্রারম্ভিক সমাপ্ত পণ্য ছিল 4,000 একক, প্রকৃত উৎপাদন ছিল 24,000, তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের একক। এই জায়গা থেকে অর্থাৎ আমরা 28,000 একক পণ্য বিক্রি করতে পারবো, কিন্তু আমরা বিক্রয় করেছি 20,000 একক, তাহলে 8,000 একক আমাদের বিক্রয় হয়নি, যেটাকে আমরা বলছি সমাপনী মজুদ পণ্যের একক। এই নোটটা আমাদের অবশ্যই করতে হবে। তো আমরা অঙ্কে চলে যাচ্ছি। আমরা প্রথমে প্রত্যক্ষ পদ্ধতি করব। তো এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে, আবার আমরা প্রশ্নটা দেখব এবং অঙ্কটা বুঝে নিব। বিক্রয়, প্রথমে আমরা বিশদ আয় বিবরণীতে বিক্রয়টা বসাবো। তাহলে আমাদের প্রশ্নে বিক্রয় ছিল 20,000 একক, এই যে বিক্রয় ছিল আমাদের 20,000 একক, এবং আমরা যে পদ্ধতির মাধ্যমে করছি সেটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয় পদ্ধতি। এই বিক্রয় 20,000 একক, তার বিক্রয় মূল্য হচ্ছে একক প্রতি 30 টাকা। তাহলে বিক্রয় একককে বিক্রয় মূল্য দিয়ে গুণ করলে, একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করলে পাচ্ছি আমরা 6 লক্ষ টাকার বিক্রয়। এইবার আমরা বিয়োগ করব পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমরা প্রথমে প্রারম্ভিক মজুদ বসাবো 4,000 একক, আর পরিবর্তনশীল ব্যয়ে আমরা ব্যয় পেয়েছিলাম 9 টাকা। এই 4,000 একক 9 টাকা দিয়ে গুণ করলে 36,000 টাকা, এবং আমাদের উৎপাদন, উৎপাদন বলতে প্রকৃত উৎপাদন, আমাদের প্রকৃত উৎপাদন হচ্ছে 24,000 একক। 24,000 একক, আমাদের পরিবর্তনশীল একক প্রতি ব্যয় হচ্ছে 9 টাকা, তাহলে হচ্ছে 2,16,000 টাকা। এই 36,000 2,16,000 যোগ করলে হচ্ছে স্ট্যান্ডার্ড পরিবর্তনশীল বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই জায়গা থেকে সমাপনী মজুদ বিয়োগ দিব। তাহলে আমরা একটু আগে ক্যালকুলেশন করে দেখিয়েছিলাম আমাদের সমাপনী মজুদ পণ্য হচ্ছে 8,000 একক। তাহলে 8,000 একক, আমাদের একক প্রতি ব্যয় হচ্ছে 9 টাকা। এই 8,000 গুণ 9 72,000 টাকা, বিয়োগ করলে পাচ্ছি আমরা প্রকৃত পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় 1,80,000 টাকা। তাহলে বিক্রয় থেকে পরিবর্তনশীল বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে পাচ্ছি মোট অনুদান প্রান্ত। মোট অনুদান প্রান্ত থেকে আমরা বিয়োগ করব পরিবর্তনশীল বিক্রয় খরচ নামে কোনো খরচ আছে কিনা। তো আমরা প্রশ্নের ভিতরে দেখব পরিবর্তনশীল বিক্রয় খরচ নামে এই জায়গায় 10,000 টাকার একটা খরচ আছে, পরিবর্তনশীল খরচগুলো আগে বিয়োগ করতে হবে। তাহলে পরিবর্তনশীল এই যে বিক্রয় খরচটা 10,000 বিয়োগ করলে পাচ্ছি নিট অনুদান প্রান্ত। তাহলে পরিবর্তনশীল সকল হিসাব লেখা হয়ে গেছে। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের স্থির খরচগুলো আছে কিনা দেখব। স্থির খরচ, তাহলে স্থির খরচ দেখছি এখানে স্থায়ী খরচ নামে 10,000 টাকার একটা খরচ আছে, আর এই জায়গায় প্রশাসনিক খরচ আছে আমাদের 5,000। তাহলে আমরা দুইটা খরচ পেলাম। আরেকটা স্থির খরচ আমাদের প্রশ্নে লেখা আছে, সেটা হচ্ছে স্থির কারখানার উপরিব্যয়। যতগুলো স্থির খরচ থাকবে এই জায়গায় বাদ যাবে। তাহলে স্থির বিক্রয় খরচ বাদ যাবে, স্থির প্রশাসনিক খরচ বাদ যাবে এবং স্থির কারখানার উপরিব্যয় বাদ যাবে। এই তিনটা খরচ যোগ করলে পাচ্ছি আমরা 65,000। তাহলে নিট অনুদান প্রান্ত থেকে 65,000 টাকা বিয়োগ করলে পাচ্ছি আমরা নিট মুনাফা। ঠিক আছে, এই অঙ্কের নিয়মটা হচ্ছে প্রথমে আমরা পরিবর্তনশীল ব্যয়গুলো বিয়োগ করব, এরপরে আমাদের প্রশ্নে যত স্থির খরচ আছে সকল স্থির খরচ বিয়োগ করলে আমরা পেয়ে যাব নিট মুনাফা। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা যদি আমরা একটু বুঝে বুঝে করতে পারি তাহলে খুব সহজে করা যাবে। আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের গ্রসন ব্যয়। গ্রসন ব্যয় পদ্ধতি অথবা অ্যাবজর্পশন কস্টিং মেথডের আমরা অঙ্কটা করব। তো এই অঙ্কটার জন্য প্রথমে আমরা আগের মতোই বিক্রয় বসাবো। আমাদের বিক্রয় ছিল 20,000 একক, এই জায়গায় 20,000 একক এবং একক প্রতি বিক্রয় মূল্য ছিল আমাদের 30 টাকা। তাহলে আমরা পেলাম 6 লক্ষ টাকা। এই জায়গায় আমরা বিক্রিত পণ্যের ব্যয় নামে বাদ দিব। তো বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য প্রারম্ভিক মজুদ আমাদের আগে ছিল 4,000, আর আমরা
সামগ্রিক ব্যয় পদ্ধতি বা গ্রসন ব্যয় পদ্ধতি অথবা অ্যাবজর্পশন কস্টিং এর আমরা একক প্রতি ব্যয় বের করেছিলাম 11 টাকা। এই জায়গায় আমরা 11 টাকা বের করেছিলাম। তাহলে এই পদ্ধতি করার সময় আমরা অবশ্যই 11 টাকাকে ক্যালকুলেশন করাবো। তাহলে এখানে আমরা 4000 একক লিখতে হবে 11 টাকা, 4000 একক লিখতে হবে 11 টাকা, তাহলে 44,000 টাকা। তার সাথে যোগ হবে উৎপাদন ব্যয় 24,000 একক 11 টাকা। তাহলে আমরা পেলাম স্ট্যান্ডার্ড বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, স্ট্যান্ডার্ড বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেলাম 3,08,000 টাকা। এই জায়গা থেকে সমাপনী মজুদ পণ্য বিয়োগ দিব। আমাদের সমাপনী মজুদ আমরা গত অঙ্ক পেয়েছিলাম 8,000, এই 8,000 একক এখানে হবে 11 টাকা করে, 8,000 একক হবে 11 টাকা করে, 8,000 একক আমরা লিখবো 11 টাকা করে, তাহলে হচ্ছে আমাদের 88,000 টাকা। এই জায়গায় আমরা 88,000 টাকা। তাহলে এই যে স্ট্যান্ডার্ড বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে স্ট্যান্ডার্ড বিক্রিত সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে পাচ্ছি স্ট্যান্ডার্ড বিক্রিত পণ্যের ব্যয়, স্ট্যান্ডার্ড বিক্রিত পণ্যের ব্যয়। এটা বের করার পর আমরা এটা যখন আমরা সামগ্রিক ব্যয় পদ্ধতি বা অ্যাবজর্পশন কস্টিং করছি, তখন আমাকে দেখতে হবে আমাদের প্রকৃত উৎপাদনের সাথে আমাদের স্বাভাবিক উৎপাদনের কোনো পার্থক্য আছে কি নাই, এই জিনিসটা অবশ্যই ভালো করে দেখতে হবে। তাহলে স্বাভাবিক উৎপাদনের সাথে যদি প্রকৃত উৎপাদনের একটা পার্থক্য পাওয়া যায়, তাহলে এখানে স্থায়ী কারখানার উপরিব্যয়ের একটা অতিবন্টন হতে পারে, বেশি লিখা হতে পারে অথবা কম লিখা হতে পারে। তা আমরা দেখছি এখানে প্রকৃত উৎপাদন 24,000, স্বাভাবিক উৎপাদন হচ্ছে 25,000, তাহলে প্রকৃত উৎপাদন কম, তাহলে এখানে উনমন্টন হয়েছে, কম লিখা হয়েছে। তাহলে এই যে কম লেখা হয়েছে কত সেটা আমরা দেখব। স্থায়ী কারখানার উপরিব্যয়ের উনবন্টন নামে একটা নোট করেছি আমরা, যেখানে আমরা লিখছি স্বাভাবিক উৎপাদন হচ্ছে 25,000, প্রকৃত উৎপাদন 24,000, তাহলে এখানে কম লেখা হয়েছে 1,000। আর একক প্রতি আমরা স্থির কারখানার উপরিব্যয় আমরা নোটে করেছিলাম, একক প্রতি স্থির কারখানার উপরিব্যয় ছিল আমাদের 2 টাকা। এই 2 টাকা দিয়ে আমরা এটাকে গুণ দিব। এই জায়গায় এই যে 25,000 থেকে 24,000 বিয়োগ করলে 1,000, 1,000 কে 2 দিয়ে গুণ করলে 2,000 টাকা স্থায়ী কারখানার উপরিব্যয়ের উনবন্টন করা হয়েছে, অর্থাৎ স্থায়ী কারখানার উপরিব্যয় কম লেখা হয়েছে। এই যে কম লেখা হয়েছে সেটা আমরা যোগ করলে পেয়ে যাচ্ছি প্রকৃত বিক্রিত পণ্যের ব্যয়। প্রকৃত বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের 2,20,000 টাকা। তাহলে বিক্রয় থেকে আমরা প্রকৃত বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে পাবো মোট মুনাফা, মোট মুনাফা। এর পরবর্তী আমরা বিয়োগ করব আমাদের প্রশ্নে যতগুলো পরিচালন উপরিব্যয় আছে। তাহলে আমাদের প্রশ্নে কতগুলো পরিচালন ব্যয় উপরিব্যয় আছে? এক হচ্ছে আমরা দেখছি স্থায়ী এই যে খরচ নামে একটা উপরিব্যয় আছে, এরপরে দেখছি পরিবর্তনশীল খরচ নামে একটা উপরিব্যয় আছে এবং প্রশাসনিক খরচ নামে একটা উপরিব্যয় আছে। এই তিনটা উপরিব্যয় আমরা পাচ্ছি, এই তিনটা উপরিব্যয় আমরা এখানে বিয়োগ করব। তাহলে পরিবর্তনশীল বিক্রয় খরচ নামে আমরা 10,000 পেলাম এবং স্থির বিক্রয় খরচ নামে 10,000 পেলাম এবং স্থির প্রশাসনিক খরচ নামে আমরা পেলাম এখানে 5,000। তাহলে এই যে স্থির এবং পরিবর্তনশীল এই তিনটা খরচ যোগ করে আমরা এই মোট মুনাফা থেকে যদি বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি নিট মুনাফা। ঠিক আছে, এই অঙ্কে মনে রাখতে হবে আমরা স্থির কারখানার উপরিব্যয়টা এই জায়গায় হিসাবভুক্ত করে ফেলেছি, এই জায়গায় হিসাবভুক্ত করে ফেলেছি, এই কারণে স্থির কারখানার উপরিব্যয় পরিচালন উপরিব্যয়ের ভিতরে আর আসবে না, কারণ সামগ্রিক ব্যয় পদ্ধতিতে পরিবর্তনশীল ব্যয়ের সাথে স্থির কারখানার উপরিব্যয় অন্তর্ভুক্ত হয়, সেই কারণে এখানে হিসাবভুক্ত হয়ে গেছে, এই জায়গায় পরিচালন উপরিব্যয়ের ভিতরে আর অন্তর্ভুক্ত করা যাবে না। পরবর্তী অঙ্ক আমরা যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি সামগ্রিক ব্যয় পদ্ধতির মুনাফার মাধ্যমে একটা সমন্বয় বিবরণী করব। এই সমন্বয় বিবরণীটা আমরা একটু দেখে নিই। একতা কোম্পানির একটা সমন্বয় বিবরণী করার জন্য প্রথমে আমরা নিট মুনাফার পার্থক্যটা দেখাবো। দুইটি পদ্ধতির নিট মুনাফার পার্থক্য সামগ্রিক ব্যয় পদ্ধতি নিট মুনাফার পার্থক্য হচ্ছে 3,53,000, যেটা আমরা অঙ্ক পেয়েছিলাম সামগ্রিক ব্যয় পদ্ধতিতে 3,53,000, এই যে 3,53,000 এবং আমরা পরিবর্তনশীল ব্যয় পেয়েছিলাম 3,45,000, তাহলে 3,53,000 থেকে 3,45,000 টাকার এই দুটা মুনাফার পার্থক্য করলে আমরা পাচ্ছি এখানে পার্থক্য 8,000। এটাকে লিখতে হবে পার্থক্যের ব্যাখ্যা করা হলো। তাহলে সামগ্রিক ব্যয় পদ্ধতির নিট মুনাফা এবং পরিবর্তনশীল ব্যয় পদ্ধতির নিট মুনাফার বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি নিট মুনাফার পার্থক্য 8,000। এটার সাথে আমাদেরকে মিলাতে হবে মজুদ পণ্যের পার্থক্য, মজুদ পণ্যের পার্থক্য। তাহলে মজুদ পণ্যের পার্থক্যটা কিভাবে করব? সমাপনী মজুদ পণ্য থেকে প্রারম্ভিক মজুদ বিয়োগ দিব দুটি পদ্ধতির। তাহলে প্রথম হচ্ছে সামগ্রিক ব্যয় পদ্ধতি, সামগ্রিক ব্যয় পদ্ধতির সমাপনী মজুদ আমরা দেখব। এই সামগ্রিক ব্যয় পদ্ধতির সমাপনী মজুদ পণ্য হচ্ছে 88,000, এই জায়গা 88,000। আর পরিবর্তনশীল ব্যয় পদ্ধতির সমাপনী মজুদ হচ্ছে আমাদের 72,000, 72,000। তাহলে সমাপনী মজুদ পণ্য সামগ্রিকের হচ্ছে 88,000, সরি সামগ্রিক
সামগ্রিক ব্যয় পদ্ধতির সমাপনী মজুদ পণ্য হচ্ছে ৮৮,০০০, তার থেকে আমরা সামগ্রিক ব্যয় পদ্ধতির প্রারম্ভিক মজুদ বিয়োগ দিব। প্রারম্ভিক মজুদ, তাহলে আমাদের প্রারম্ভিক মজুদ আছে এই জায়গায় ৪৪,০০০। প্রারম্ভিক মজুদ আছে আমাদের ৪৪,০০০। তাহলে ৮৮,০০০ থেকে ৪৪,০০০ যদি আমরা মাইনাস করি, তাহলে আমরা এই জায়গায় পাচ্ছি ৪৪,০০০ টাকা সামগ্রিক ব্যয় পদ্ধতির একটা পার্থক্য। এর পরবর্তী আমরা দেখব পরিবর্তনশীল ব্যয় পদ্ধতি। সমাপনী মজুদ থেকে প্রারম্ভিক মজুদ বাদ দিব। তাহলে পরিবর্তনশীল ব্যয় পদ্ধতির সমাপনী মজুদ হচ্ছে ৭২,০০০, এই জায়গায় ৭২,০০০, এবং তার প্রারম্ভিক মজুদ হচ্ছে ৩৬,০০০। তাহলে ৭২,০০০ টাকা থেকে আমরা ৩৬,০০০ টাকা বিয়োগ দিলে পাচ্ছি আরো ৩৬,০০০ টাকা আছে। এই দুইটা ব্যয় পদ্ধতির সমাপনী মজুদের পার্থক্য, প্রারম্ভিক মজুদের পার্থক্য আমরা নিয়ে আসি। এবার আমরা যে কাজটা করব, দুইটা পদ্ধতির এই যে পার্থক্য যেটা বের করা হয়েছে, এই দুইটা একটা থেকে আরেকটা বিয়োগ করব। এই ৪৪,০০০ টাকা থেকে ৪৪,০০০ টাকা থেকে আমরা বিয়োগ দিব ৩৬,০০০। ৪৪,০০০ টাকা থেকে আমরা বিয়োগ দিব ৩৬,০০০, তাহলে এখানে পার্থক্য পাওয়া যাচ্ছে আমাদের ৮,০০০। তাহলে আমরা নিট মুনাফার পার্থক্য পেয়েছিলাম ৮,০০০, আমাদের মজুদ পণ্যের পার্থক্য পাচ্ছি ৮,০০০। এই যে ৮,০০০ ৮,০০০ সমান করাকে বলা হচ্ছে সমন্বয় বিবরণী। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই অঙ্কটা খুবই সহজ। তো এই অঙ্কটা যদি বারবার প্র্যাকটিস করা হয়, আশা করি এই নিয়মের মধ্যে অন্যান্য অঙ্কগুলো করা যাবে। আগের আমাদের অনার্সের বইগুলো ছিল ইংলিশ মিডিয়ামে, এখন বর্তমানে আমাদের যে শিক্ষক নিবন্ধনের রিটেন পরীক্ষাটার যে সিলেবাসটা দেওয়া হয়েছে, এই সিলেবাসে বলা হয়েছে হয় প্রশ্নটা আনসার করতে হবে ইংরেজি মাধ্যমে অথবা বাংলা মাধ্যমে। তো অনেকগুলো প্রশ্ন আছে যেগুলো ইংরেজি মাধ্যম থেকে বাংলা মাধ্যম করা সহজ, কিছু আছে আবার কঠিন। সেগুলোর জন্য প্র্যাকটিস বেশি বেশি করা অবশ্যই প্রয়োজন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।